স্যার সময় যাচ্ছে স্যার, আমরা শুরু করি স্যার। ওকে। কি দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে। আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে স্টিমার মোটর কভার করছিলাম। স্টিমার মোটরের আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে ভেরিয়েবল রিঅ্যাক্ট্যান্স স্টিমার মোটর। ঠিক আছে? তো এই মোটরটা ভেরিয়েবল রিঅ্যাক্ট্যান্স স্টিমার মোটর, এটা নরমাল পার্মানেন্ট ম্যাগনেট স্টিমার মোটর থেকে আলাদা হচ্ছে এখানে যে রোটরটা থাকে, এটা কোনো পার্মানেন্ট ম্যাগনেট থাকে না। ঠিক আছে? এখানে রোটরটা থাকে একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। নয়েজ হচ্ছে, সবাই একটু মিউট করো। ওকে। আমরা যেটা বলতেছিলাম যে এখানে দেখো ভেরিয়েবল রিঅ্যাক্ট্যান্স স্টিমার মোটরে এই যে রোটরটা আছে, এই রোটরটা হচ্ছে একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের তৈরি। আর আগের যে আমরা দেখছিলাম স্টিমার মোটর, কিন্তু সেখানে রোটরটা ছিল আসলে পার্মানেন্ট ম্যাগনেট। ঠিক আছে? যেমন এখানে আমরা দেখছিলাম গত ক্লাসে, এটা হচ্ছে একটা পার্মানেন্ট ম্যাগনেট ছিল। কিন্তু ভেরিয়েবল রিঅ্যাক্ট্যান্স স্টিমার মোটর এটা থেকে একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। তো দেখো এখানে যদি একটু লক্ষ্য করো, যেমন ফেজ 1 যদি দেখো, এটার কানেকশন যদি দেখো, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে যে আবার এখানে আছে, এখানে আছে, আবার এখানে আছে। ঠিক আছে? এইটা যদি আমরা এখন এখানে ভোল্টেজ দিই, এই দুই প্রান্তে এই যে পজিটিভ ভোল্টেজ দিলাম, এখানে যদি গ্রাউন্ড করলাম, তাহলে যেটা হবে যে এখানে প্রত্যেকটাতে একটা ইলেকট্রোম্যাগনেটিজম লাভ করবে প্রত্যেকটা কয়েল। এবং এর ফলে এখন যে পজিশন দেখতে পাচ্ছ, এই পজিশন আসলে অ্যালাইন হবে। অর্থাৎ এই টিপটা এটার সাথে অ্যালাইন হচ্ছে, এই টিপটা এটার সাথে অ্যালাইন হচ্ছে, এই টিপটা এটার সাথে অ্যালাইন হচ্ছে, এবং এই টিপটা এটার সাথে অ্যালাইন হচ্ছে। বুঝে গেছে? তাহলে এইটাকে একটা পজিশন বলা যায়। এরপরে তুমি যদি এখন ফেজ 1 থেকে ভোল্টেজ সরিয়ে নিয়ে তুমি যদি ফেজ 2 তে ভোল্টেজ দাও, অর্থাৎ এখন যদি এইটাকে এনার্জাইজ করো, তুমি যদি এইটাকে এনার্জাইজ করো, অর্থাৎ এখান থেকে এগুলো দেখায় না আর কি, এটা হলে এটার করসপন্ডিং এটা থাকবে, এটার করসপন্ডিং এটা থাকবে, এটার করসপন্ডিং এটা থাকবে। তখন যেটা হবে যে এইটার কাছাকাছি যে টিপটা আছে রোটরে, সেটা অ্যালাইন হওয়ার চেষ্টা করবে। অর্থাৎ দেখো তখন কিন্তু এইটা দুইটা টিপ তো আছে এই ফেজ 2 এর কাছাকাছি। তখন দেখা যাবে যে এইটা এই বরাবর অ্যালাইন হচ্ছে। এখানে একটা ফিগার আছে, ফিগার দেখলে বুঝতে পারবো। যেমন দেখো এখানে ফিগারটা আছে, যে যখন আমি ফেজ 2 টা এনার্জাইজ করতেছি, এখানে দেখতে পাচ্ছ, এটাকে যখন এনার্জাইজ করতেছি, তখন আসলে এই যে বি টিপটা এটার সাথে অ্যালাইন হয়ে যাবে, অর্থাৎ এই পজিশনে থাকবে। বুঝে গেছে? বুঝতে পারো কিনা দেখো। তাহলে এটা কত ডিগ্রি ঘুরবে বলো তো? সেটা কি বুঝা যায়? আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ এখানে কিন্তু আসলে কত ডিগ্রি, লোকের টিপ সংখ্যা ওখানে তো লেখা আছে 15 ডিগ্রি। হ্যাঁ, 15 ডিগ্রি লেখা আছে। তো এখানে দেখো কত কয়টা ভাগে ভাগ করা হয়েছে এখানে। যেমন 90 ডিগ্রি এখানে দুইটা ভাগে ভাগ, ঠিক না? তার মানে এক একটা টিপ অ্যাঙ্গেল কত? মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। আর এখানে যদি দেখো একটু স্টেটরের ক্ষেত্রে, আবার যদি দেখো স্টেটরের ক্ষেত্রে কয়টা আছে?
স্টেট হচ্ছে 1টা 2টা 3টা 4টা, তার মানে এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তার মানে রোটরের টিতের অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি আর স্টেটরের টিতের অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। তাহলে স্টেপ সাইজটা কত হবে? স্টেপ সাইজটা আমরা পাচ্ছি হচ্ছে রোটরের টিতের অ্যাঙ্গেল মাইনাস স্টেটরের টিতের অ্যাঙ্গেল। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি স্টেপ সাইজটা 15। বুঝে গেছে কিনা দেখো। তাহলে তুমি যে একাধিক আরো যদি ফেজ তুমি এখানে অ্যাড করো, তাহলে তুমি কি করতে পারবা? এখানে কিন্তু স্টেপ সাইজটা আরো কমিয়ে নিয়ে আসতে পারবা। তো স্টেপ সাইজটা 0.9 ডিগ্রি পর্যন্ত আনা যায়। ঠিক আছে, 0.9 ডিগ্রি পর্যন্ত কিন্তু আনতে পারবে। বুঝে গেছে? তাহলে তোমার যদি মনে করো আরো একটা যদি ফেজ অ্যাড করতা, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হয়ে যেত? প্রত্যেকটা অ্যাঙ্গেল হয়ে যেত 90 কে 4 দ্বারা ভাগ দিতে হবে, বা 5টা যদি করো, 5টা করলে কত হয়? 18, ঠিক না? তাহলে 18 ডিগ্রি হচ্ছে তোমার স্টেটরের হচ্ছে টিথ সংখ্যা 18 ডিগ্রি। তাহলে এটা এখানে যাবে। আগে যেমন আমরা ওটাকে 30 ডিগ্রি ছিল, এখন এটা 18 ডিগ্রি হয়ে গেছে। আর সেক্ষেত্রে রোটরের অ্যাঙ্গেল কয়টা করো? ওখানে যদি তুমি একটা কম দাও, সে 90 কে যদি 5 দ্বারা 4 দ্বারা ভাগ দাও, তাহলে কত হয় সেখানে? 90/4। আর এটা ছিল 90/5। 90/4 মাইনাস 90/5, তাহলে এখানে কত হচ্ছে? বের করতে পারো 20। 90 যদি কমন নাও, তাহলে 5 মাইনাস মানে 4.5 আসতেছে। তাহলে স্টেপ সাইজ 4.5 ডিগ্রি হবে তুমি যদি ওই রকম করো। ঠিক আছে, আমার ক্যালকুলেশন নাকি লিখবো না? 90 ডিভাইডেড বাই এখানে কি 4.5 ইন্টু 4 হবে, ঠিক না? 4.5 ইন্টু 4, তার মানে 4 4 16 আর 2 18, তার মানে 18 ডিগ্রি হবে। এক্ষেত্রে বেড়ে গেল স্টেপ সাইজ। এইভাবে করে আসলে আমরা কিন্তু বের করতে পারবো যে আসলে আমার স্টেপ সাইজ হলে স্টেটরের টিপ দুটো 1 ডিগ্রি অ্যাচিভ করা সম্ভব। বিভিন্ন কম্বিনেশন ট্রাই করে লেস দ্যান কিন্তু 1 ডিগ্রি অ্যাচিভ করা সম্ভব। বুঝে গেছে? স্টেপার মোটরের ভেরিয়েবল রিঅ্যাক্ট্যান্স স্টেপার মোটরের ওয়ার্কিং হিসেবে বুঝতে পারছো না? অর্থাৎ এইটার সাথে নরমাল স্টেপার মোটর, পার্মানেন্ট স্টেপার মোটরের পার্থক্য হচ্ছে যে এখানে কোনো পার্মানেন্ট ম্যাগনেট থাকে না। যে রোটরটা থাকে এটা একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। তো এটার সাথে সুবিধা অসুবিধা কি? সুবিধা হচ্ছে যে অসুবিধা যেটা বা সুবিধা বলতে পারো সেটা হচ্ছে যে যেহেতু এটা পার্মানেন্ট ম্যাগনেট না, ফলে যদি এখানে কোনো কারেন্ট না দাও, অর্থাৎ ফেজ গুলো তুমি এনার্জাইজ না করো, তাহলে কিন্তু একদম ফ্রিলি রোটরটাকে তুমি ঘোরাতে পারবে। ঠিক না? ফ্রিলি রোটরটাকে ঘোরাতে পারবে। কিন্তু যেটা নাকি আগে সম্ভব ছিল না। কেন আগে তো এখানে যদি কারেন্ট নাও দাও, তাও দেখা যাবে যে এখানে যেহেতু পার্মানেন্ট ম্যাগনেট আছে, এটা কিন্তু একটা ডিটেন টর্ক ওখানে থাকে। ঠিক আছে? এবং এই ডিটেন টর্কটার একটা সুবিধা আছে। ডিটেন টর্কটা অনেক সময় আমাদের একটা ব্রেকিং টর্ক দেয় আরকি। যে আমরা যে একটা স্টেপ যেতে বলবো, দেখা যাবে যে একটা স্টেপ যেও কিন্তু ইনার্শিয়ার জন্য একটু হয়তো সামনে এগিয়ে যেতে পারে। তো এই ডিটেন টর্কটা থাকলে দেখা যাবে যে এটা একটা ব্রেকিং টর্ক হিসেবে কাজ করবে এবং ওভারশুট সাধারণত করবে না। ওভারশুট বলতে বোঝায় যে তুমি আ যে কয়টা স্টেপ যেতে বলতেছো, সেই কয়টা স্টেপ ছাড়িয়ে আরো সামনে যাচ্ছে কিনা। ঠিক আছে? তার কারণ হচ্ছে যে এটা তো ঘুরতে থাকলে এটার মধ্যে একটা ইনার্শিয়া জন্য একটা মোমেন্টাম লাভ করবে। মোমেন্টাম লাভ করলে এটা কিন্তু আরো সামনে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে সেখানে। বুঝতে পারছো কিনা? এই কথাগুলো এখানে বলা আছে। যে এখানে যদি দেখো যে VR stepper motor has a number of functional differences when compared with permanent magnet type stepper motor. যেহেতু এই রোটরটা ম্যাগনেটাইজড না, এর জন্য লেস টর্ক দেন এ সিমিলার সাইজ। যেহেতু ম্যাগনেটাইজড না, টর্কটাও লেস হয় একটু। যেহেতু ওইটা PM থাকে, মানে পার্মানেন্ট ম্যাগনেট থাকলে টর্কটা বেশি হয়। তো এই বলা হচ্ছে এখানে কোনো ডিটেন টর্ক নাই। ডিটেন টর্ক নাই থাকলে, ডিটেন টর্ক মানে হচ্ছে তুমি একটা যদি দেখছো ছোট টয় মোটর যেগুলো আছে, এগুলো অনেক সময় হাত দিয়ে ঘুরিয়ে দেখবা যে একটা কিন্তু বাধা পায়। মানে ঘুরাতে গেলে যেটা বাধা মতো অনুভূত হয়। তো সেটাকে আমরা বলতেছি ডিটেন টর্ক। এটা কেন থাকে? তার কারণ হচ্ছে যে পার্মানেন্ট ম্যাগনেট যেহেতু এগুলো, পার্মানেন্ট ম্যাগনেট তো এটা একটা ম্যাগনেটিক ফিল্ড সবসময় থাকে সেখানে। ফলে এটা ডিটেন টর্ক সৃষ্টি হয়।
তো এইটাই এখানে যেহেতু কোনো পার্মানেন্ট ম্যাগনেট নাই ভিআর স্টেপার মোটরে, সেক্ষেত্রে কিন্তু সেখানে কোনো রিটার্ন টর্ক থাকবে না। তো এই রিটার্ন টর্ক না থাকার ফলে অসুবিধাটা হবে যে এখানে কোনো মানে ব্রেকিং টর্ক পাওয়া যাবে না। ঠিক আছে? which can be an advantage or disadvantage, যেটা আমি বললাম যে সুবিধা হতে পারে, অসুবিধা হতে পারে depending on the application. Finally, because of the small step size and reduced return torque, VR মানে যেহেতু স্টেপ সাইজটা অনেক কম থাকে দেখলেই পেলে তোমরা, এবং রিডিউসড রিটার্ন টর্ক যেহেতু থাকে না, VR স্টেপার মোটর হ্যাজ মোর অফ এ টেন্ডেন্সি টু ওভারশুট, যেটা আমি বললাম যে ওভারশুট করে এবং স্কিপ এ স্টেপ। দিস ইজ এ সিরিয়াস ম্যাটার। এই মোটর ইজ বিং অপারেটেড ওপেন লুপ। তো ওপেন লুপ যদি করো, অপারেট করো, তার মানে কি? ওপেন লুপ মানে হচ্ছে যে তুমি জানো না যে আসলে কতটুক সামনে রোটেট করছে, ঠিক না? তুমি জাস্ট বললা যে ৩ টা প্রতিটা স্টেপ সাইজ তোমার ১৫ ডিগ্রি, তাহলে তুমি ৩ টা স্টেপ দিলা। তাহলে তুমি হিসাব করে রাখলা যে রোবটের আর্মটা হয়তো ৪৫ ডিগ্রি ঘুরছে। কিন্তু অ্যাকচুয়ালি কি এটা ঘুরছে এটা কিন্তু তোমার বোঝার সুযোগ নাই যদি সেখানে কোনো সেন্সর না থাকে। এখানে তুমি ওপেন লুপ করতেছো, যে তুমি বললা যে যেহেতু আমার ৪৫ ডিগ্রি ঘোরা লাগবে, আমি ৩টা স্টেপ ঘুরাচ্ছি। কিন্তু ৩ টা স্টেপ ঘুরলে যে আসলেই ৪৫ ডিগ্রি ঘুরবে, এটা যে ওভারশুট করে যাবে না, এটা কিন্তু এইখানে বোঝা যাবে না। এটা একটা প্রবলেম যে ওপেন লুপে যদি তুমি কোনো সেন্সর যদি না থাকে, তাহলে কিন্তু এটা বুঝার উপায় নাই যে আসলেই ৪৫ ডিগ্রি গেল কিনা। তো এটা একটা প্রবলেম। দিস ইজ সিরিয়াস ম্যাটার ইফ দ্য মোটর ইজ, সেক্ষেত্রে তোমাকে সেন্সর ইউজ করতে হবে। Where position is maintained by keeping a track of number of steps. To solve the problem, এটা সলভ করার মানে সলভ করার একটা ওয়ে হচ্ছে some sort of damping may be required. তো damping ইউজ করা যেতে পারে। This can be done mechanically by adding friction or electrical. দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যে মেকানিক্যালি তুমি একটা ফ্রিকশনের কোনো একটা অ্যারেঞ্জমেন্ট যদি ওখানে রাখো, তাহলে এটা কিন্তু একটা ড্যাম্পিং ইফেক্ট কাজ করবে। ওভারশুটটা হবে না। আরেকটা হতে পারে যে ইলেকট্রিক্যালি তুমি সেটাও করতে পারো, যে স্লাইড ব্রেকিং টর্ক উইথ অ্যাডজাসেন্ট ফিল্ড। হ্যাঁ? মানে বিপরীত দিকে একটা টর্কের মতো যদি কিছু দিতে পারো ইলেকট্রিক্যালি, তাহলে সেই ক্ষেত্রেও একটা রিটেন টর্ক দেওয়া যেতে পারে বা ব্রেকিং টর্ক দেওয়া যেতে পারে। বুঝতে পারছো কিনা বলো? কোনো কোশ্চেন আছে ভেরিয়েবল রিঅ্যাক্ট্যান্স সিস্টেম আর মোটর নিয়ে? আমার কথা কি শুনতে পেরেছো? সবাই বুঝতে পারছো? কোনো কোশ্চেন থাকলে বলো। না স্যার, কোশ্চেন নাই স্যার। ওকে, তাহলে আমাদের এই স্টিমার মোটরের চ্যাপ্টারটা এই পর্যন্তই। এরপর আমরা দেখবো হচ্ছে অ্যাকচুয়েটরের মধ্যে আরো কিছু জিনিস আছে, যেমন রিলে দেখবো। ওকে, তো প্রথমে আমরা দেখবো হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল রিলে। আচ্ছা, রিলের কাজটা কি সেটা একটু বুঝাই। রিলের কাজ হচ্ছে যে তুমি ফ্যান লাইট এগুলো অন করতে চাচ্ছ, তুমি কি করবা যে তুমি কিন্তু ফিজিক্যালি তোমাকে বাটন সুইচ প্রেস করতে হবে, ঠিক না? ফ্যান অন করার জন্য বা ফ্যান অফ করার জন্য, লাইট অন করার জন্য বা লাইট অফ করার জন্য। ঠিক আছে? তো এখন এইটাকে তুমি যদি একটা কন্ট্রোলারের মাধ্যমে করতে চাও এই কাজটা, তাহলে এটা কিভাবে করা যায়? যে কন্ট্রোলার তো আসলে ওভাবে ফিজিক্যালি তো আর অন অফ করবে না, সে একটা সিগন্যাল পাঠিয়ে অন অফ করবে। তো সেটাই আসলে রিলের কাজ। রিলে যেটা করে, রিলে এক ধরনের সুইচ। রিলে এক ধরনের সুইচ, কিন্তু এই সুইচটা অন বা অফ হয় একটা সিগন্যালের মাধ্যমে। সিগন্যাল হতে পারে, আবার সিগন্যালের মাধ্যমে আমরা সুইচটা অফ করে রাখতে পারি। তো এটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি, ওয়ার্কিং প্রিন্সিপালটা কিরকম। যেমন প্রথমে আমরা দেখবো হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল রিলে। ইলেকট্রোমেকানিক্যাল রিলেতে দেখো এখানে একটা ইলেকট্রোম্যাগনেট থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছি এই যে ইলেকট্রোম্যাগনেট, ঠিক আছে? এখানে একটা ইলেকট্রোম্যাগনেট আছে। আচ্ছা, তো আর এখানে আরেকটা, যেই সার্কিটটা তুমি ক্লোজ বা ওপেন করতে চাচ্ছ, অর্থাৎ যেই সার্কিটটা তুমি সুইচিং করতে চাচ্ছ, সেই সার্কিটটা আমরা এখানে কানেক্ট করবো। সে তোমার এখানে হয়তো একটা ব্যাটারি সোর্স থাকবে, যেকোনো একটা পাওয়ার সোর্স হয়তো থাকতে পারে। ঠিক আছে? এখানে একটা পাওয়ার সোর্স অ্যাড করলাম। আর হয়তো এখানে একটা লোড আছে, সে এটা লাইট, ফ্যান যেকোনো কিছু হতে পারে। তো এখন দেখো এই সার্কিটটা ওপেন আছে, ঠিক না? এখানে সার্কিটটা ওপেন। কেন ওপেন? যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু সার্কিটটা ওপেন আছে। এখন আমি যদি এখানে একটা সিগন্যাল পাঠাই, এই জায়গায় যদি একটা সিগন্যাল দেই, অর্থাৎ এখানে যদি একটা ভোল্টেজ আমি প্রোভাইড করি, এই ২ প্রান্তের মধ্যে ইলেকট্রোম্যাগনেটের ২ প্রান্তে যদি একটা ভোল্টেজ পাঠাই, তাহলে কি হবে যে এখন কিন্তু ইলেকট্রোম্যাগনেটটা এনার্জাইজড হবে। এবং এনার্জাইজড হলে যেটা হবে যে এইখানে যে আর্মেচারটা দেখতে পাচ্ছ, এই আর্মেচারটাকে সে আকর্ষণ করবে। ঠিক আছে? তা আকর্ষণ করলে যেটা হবে যে এখানে যে কন্ট্যাক্টটা দেখতে পাচ্ছ, যেটা নাকি ওপেন আছে এই কন্ট্যাক্টটা,
এই কন্ট্যাক্টটা কিন্তু ক্লোজ হয়ে যাবে এবং ক্লোজ হলেই দেখা যাবে যে এই পাওয়ার সাপ্লাই থেকে লোডের মধ্যে কিন্তু কারেন্ট ফ্লো করবে। বুঝা গেছে? তার মানে জাস্ট একটা সিগন্যাল দিয়ে কিন্তু তুমি সার্কিটটা ক্লোজ করে ফেলতেছো। আচ্ছা, এখন যদি তুমি এখানে ভোল্টেজ ইভেন ডেল্টা ভি এটা যদি তুমি 0 করে ফেলো, তাহলে কি হবে? ইলেক্ট্রোম্যাগনেটটা আবার ডি-এনার্জাইজড হয়ে যাবে। তো ডি-এনার্জাইজড হয়ে গেলে কি হবে? এই স্প্রিং আছে এখানে একটা, দেখো এই স্প্রিং এর জন্য, এই স্প্রিংটার জন্য এই আর্মেচারটা আবার উপরের দিকে উঠে যাবে। অর্থাৎ এই কানেকশনটা বা এই সার্কিটটা আবার ওপেন হয়ে যাবে, কন্ট্যাক্টটা আবার ব্রেক হয়ে যাবে। আমার কথা বুঝছো কিনা? বুঝতে পারছো? বুঝা গেছে কিনা বল? বুঝতে পারছো? সো স্প্রিং এর বিষয়টা আরেকবার। স্প্রিং এর বিষয়টা হচ্ছে যে স্প্রিংটা আসলে এটাকে মানে এটা হচ্ছে রিস্টোর করতেছে আবার। মানে স্প্রিং কেন ইউজ করা হচ্ছে যে এটা নরমালি স্প্রিং এর ফোর্সের জন্য স্প্রিং এটাকে ফোর্স দিচ্ছে এইদিকে, যেহেতু এখানে একটা হিঞ্জ জয়েন্ট আছে, এটা এদিকে এদিকে আর একটা ফোর্স দিয়ে এটাকে এভাবে ব্যালেন্স হচ্ছে, ঠিক না? তো যখন আমি ইলেকট্রোম্যাগনেটটাকে এনার্জাইজ করবো, তখন কিন্তু স্প্রিং এর ফোর্সের চেয়ে দেখা যাবে যে এটা ম্যাগনেটিক যে অ্যাট্রাকশন ফোর্স সেটা বেশি হয়ে যাবে এবং এটা এদিকে রোটেট করবে। এই লিভার বলো বা আর্মেচার বলো, যেটাই বলো, এটা এদিকে রোটেট করবে। রোটেট করলে এই যে এখানে যে কন্ট্যাক্টটা ওপেন আছে এটা ক্লোজ হয়ে যাবে। আর আমি যদি আবার এই ইলেকট্রোম্যাগনেটটাকে ডি এনার্জাইজ করি, তখন কিন্তু স্প্রিং এর ফোর্সের জন্য এটা আবার বিপরীত দিকে রোটেট করবে। কেন? এখন তার ওই ম্যাগনেটিক অ্যাট্রাকশন ফোর্স নেই, এটা তখন আবার বিপরীত দিকে রোটেট করে এটা আবার আগের পজিশনে, অর্থাৎ এই উপরের যে নরমালি এনসি কন্ট্যাক্টে যাচ্ছ এই কন্ট্যাক্টটা আবার ক্রিয়েট করে। বুঝা গেছে? বুঝতে পারছি কেন? জি স্যার। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু রিলেতে কিন্তু দুই ধরনের কন্ট্যাক্ট থাকে, একটা নরমালি ওপেন, নরমালি ক্লোজ। তার মানে হচ্ছে যে তুমি এখানে দুইটা, মানে দুই ধরনের অ্যাপ্লিকেশন এই রিলেটা তুমি ইউজ করতে পারবে। তার মানে তোমার যদি এরকম একটা অ্যাপ্লিকেশন থাকে যেখানে নাকি বেশিরভাগ সময় সার্কিটটা ক্লোজ থাকা দরকার, যখন সিগন্যাল দিব সার্কিটটা তখন ওপেন হবে। যেমন এরকম একটা অ্যাপ্লিকেশন কোথায় হতে পারে? বেশিরভাগ সময় সার্কিটটা ক্লোজ থাকা দরকার। আচ্ছা, এইটার একটা কমন অ্যাপ্লিকেশন হচ্ছে যে লিফট, ঠিক না? লিফটে আমরা কি করি? লিফটে লিফট কিন্তু যদি কোনো ব্যস্ত জায়গা না হয়, তাহলে যেমন বাসাবাড়ির লিফট বা সাধারণত লিফট যেটা হয় বেশিরভাগ সময় থেমে থাকে। ঠিক আছে? তো থেমে থাকলে যেটা হয় যে মানে বেশিরভাগ সময়ই থেমে থাকে। তার মানে ওখানে একটা ব্রেক মানে লিফটের যে পুলিটা থাকে এবং রোপ থাকে ওটাকে ব্রেক করে রাখতে হবে। ঠিক আছে? তো এই ব্রেকিং দেওয়ার জন্য আমরা এই লিফটের হয়তো এখানে লোডটা মানে হচ্ছে যে ব্রেকটা। তো ব্রেকটা সবসময়ই দেখা যাবে ব্রেকটা অন থাকবে। ঠিক আছে? যে যখন নাকি লিফটে কোনো মুভমেন্ট হবে, মোটর যখন ঘুরবে তখন যেটা হবে, তখন আসলে এইখানে একটা সিগন্যাল দিবে মোটর। মোটর যখন ঘুরবে তখন হয়তো এখানে একটা সিগন্যাল আসবে। তো সিগন্যাল আসার সাথে, সাথে কিন্তু ব্রেকটা উঠে যাবে এবং তখন লিফট আসলে মুভ করতে পারবে। নাহলে বেশিরভাগ সময় এটা মানে কোনো সিগন্যাল না দিলে এটা সার্কিটটা নরমালি ক্লোজ থাকতেছে। তোমার যদি এরকম কোনো অ্যাপ্লিকেশন থাকে যে তুমি সবসময় সার্কিটটা ক্লোজ রাখতে যাচ্ছ, মাঝে, মাঝে যখন সিগন্যাল দিবা তখন সার্কিটটা ওপেন করবা। তাহলে সেক্ষেত্রে তুমি নরমালি ক্লোজ কন্ট্যাক্টটা ইউজ করবা। আর যদি এরকম হয় যে তুমি কোনো একটা অ্যাপ্লিকেশন আছে যে সবসময় তোমার সার্কিটটা ওপেন থাকা দরকার, যখন তুমি সিগন্যাল দেবা তখনই শুধুমাত্র সার্কিটটা ক্লোজ হবে। যেমন এটা হতে পারে একটা আহ কলিং বেল হতে পারে, যে যখন আমি প্রেস করতেছি তখনই শুধুমাত্র আমার সার্কিটটা ক্লোজ হচ্ছে। তখন সেই ধরনের অ্যাপ্লিকেশন নরমালি ওপেন কন্ট্যাক্ট তুমি ইউজ করবা। বুঝা গেছে কিনা? বুঝাতে পারছি আমি? নরমালি ওপেন কন্ট্যাক্ট, নরমালি ক্লোজ কন্ট্যাক্ট, মানে নরমালি এটা ওপেন থাকে বা নরমালি এটা ক্লোজ থাকে। কোনো ডিভাইস যদি নরমালি, কোনো সার্কিট যদি নরমালি ক্লোজ রাখতে চাও, তাহলে নরমালি ক্লোজ সার্কিটে তুমি নরমালি ক্লোজ কন্ট্যাক্টে এখানে কানেক্ট করবা। আর যদি কোনো সার্কিট তুমি নরমালি সবসময় ওপেনই রাখতে চাও, মাঝে মাঝে তুমি ক্লোজ করতে চাও, তখন নরমালি ওপেন কন্ট্যাক্ট ইউজ করো। বুঝা গেছে? বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা দেখবো হচ্ছে চ্যাপ্টার 10 আসলে ইলেকট্রিক, হাইড্রোলিক এবং নিউমেটিক অ্যাকচুয়েটর, এই জিনিসগুলো আমরা দেখবো। এইটার একটা স্লাইড
এটার স্লাইডটা একটু ডাউনলোড করতে হবে। 1 মিনিট সময় নিচ্ছি আমি। তোমাদের স্লাইডটা সম্ভবত আমি ক্লাসরুমে আপলোড করে দিছি। তোমাদের ক্লাসরুমে কিন্তু তোমাদের স্লাইডগুলো যেগুলো পড়ানো হয়েছে সেগুলো কিন্তু আপলোড করা আছে। তোমাদের কিন্তু সিটির ডেটটা কিন্তু আমাকে জানানোর কথা ছিল সিআর এর মাধ্যমে, ঠিক আছে? তোমাদের ফার্স্ট সিটি সিলেবাস হচ্ছে রোবোটিক্স। আমার কথা কি শুনতে পাচ্ছ? আমার কথা কি শুনতে ওকে। জি স্যার। আচ্ছা, তোমাদের ফার্স্ট সিটি কিন্তু রোবোটিক্স এর উপর হবে, ঠিক আছে? তো সেটা তোমরা দ্রুতই দিয়ে দাও, মানে পরে আসলে চাপ বাড়বে। আমার কথা কি শুনতে পাচ্ছ? আমার কথা কি শুনতে পাচ্ছ? স্ক্রিন দেখা যায়? জি স্যার। ওকে, দেখো আমরা অ্যাকচুয়েটরের লাস্ট চ্যাপ্টার যেটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক, হাইড্রোলিক এবং নিউমেটিক অ্যাকচুয়েটর, এটা আমরা কভার করব। তো এখানে আসলে অ্যাকচুয়েটর বলতে আমরা লিনিয়ার অ্যাকচুয়েটর গুলোকে বুঝবো। লিনিয়ার অ্যাকচুয়েটর মানে হচ্ছে যেগুলো নাকি ব্যাক অ্যান্ড ফোর্থ লিনিয়ার মোশন দেয়, ব্যাক অ্যান্ড ফোর্থ লিনিয়ার মোশন দেয়। তো এগুলোকে আমরা লিনিয়ার অ্যাকচুয়েটর বলতেছি। তো লিনিয়ার অ্যাকচুয়েটর স্যার অনেক ধরনের। হ্যাঁ, বলো, শুনতে পাচ্ছি। রিলসে কি আমরা শুধু অতটুকুই পড়বো নাকি এক্সট্রা আরো পড়তে হবে? কারণ স্লাইডে তো আরো অনেক রিলে কিছু থেকে দেওয়া আরেক আছে। ধরনের রিলে আমরা দেখবো। রিলে আসলে অত, রিলেটা কিভাবে কাজ করে এটা অ্যাপ্লিকেশনটা বোঝাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? রিলে নিয়ে আমরা আরো কথা বলবো। আমরা আসলে সিমুলেশনের মাধ্যমে এই জিনিসটা দেখলে আরো ভালো বুঝবা, ঠিক আছে? মানে রিলে আসলে যেটা হয়, মানে এটা আরো একটু সামনে দেখবা। নরমালি যেটা হয় যে আমাদের যে কন্ট্রোলার থাকে, কন্ট্রোলার থেকে আসলে 5 ভোল্ট পাওয়া যায়, মানে কন্ট্রোলারের সিগন্যাল গুলো আসলে 5 ভোল্টের। তো 5 ভোল্টের সিগন্যাল দিয়ে তো আসলে ফ্যান লাইট এগুলো তো চলবে না, কেন ফ্যান লাইটে তো আমাদের যেগুলো আছে 220 ভোল্ট, ঠিক না? তো তখন যেটা করি আমরা রিলে ইউজ করি, অর্থাৎ তখন আমরা আমাদের যে ইলেকট্রিক্যাল আউটলেট সেটা থেকে পাওয়ার নেই, সুইচিংটা করি আমরা আসলে 5 ভোল্ট সিগন্যাল দিয়ে। যে আমি ফ্যানটা যখন মানে যেকোনো একটা ডিভাইস অন করব কিনা সেটা তো সিগন্যাল দিয়ে অন করা। যতক্ষণ আমি 5 ভোল্ট দিয়ে রাখবো ততক্ষণ কিন্তু সে মানে রিলে ইউজ করলে ওই ডিভাইসটা অন থাকবে, ঠিক আছে? যেমন তুমি মনে করো সবকিছু অটোমেট করতে চাচ্ছ, যে অটোমেটিকলি তোমার ভালভ খুলে যাবে বা ভালভ বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা অটোমেশনটা করবা কার মাধ্যমে? কন্ট্রোলারের মাধ্যমে। তো কন্ট্রোলার সিগন্যাল দিবে, এই সিগন্যালটা সাধারণত হয় ভোল্টেজ সিগন্যাল যেগুলো বা কারেন্ট সিগন্যাল যেগুলো হয় 5 ভোল্টের হয়। তো 5 ভোল্ট দিয়ে তো আসলে একটা মোটর তুমি চালাতে পারবে না, ঠিক না? তখন তোমাকে রিলে ইউজ করতে হবে, অর্থাৎ তুমি
মোটরটা অন কি অফ করবা এই সিগন্যালটা তুমি 5 ভোল্টের মাধ্যমে দিবা, কিন্তু মোটরটা চলবে 220 ভোল্টে। আমার কথা কি বুঝাতে পারছি? বুঝতে পারছো? এটা আসলে ওই জি, স্যার। যখন আমরা সিমুলেশন দেখবো তখন আরো ভালো বুঝবো। ঠিক আছে? ওকে, আমরা আবারও রিলে দেখবো। রিলে আরো এক ধরনের রিলে আছে, সেটা হচ্ছে সলিড স্টেট রিলে। তো ওইটাও সিমিলার, জাস্ট ওখানে ওখানে একটা ডায়োড থাকে এবং ডায়োড যখন লাইট এমিট করে সেটা যখন ফটো সেন্সরে যে পৌঁছে তখন আসলে ওই সার্কিটটা ক্লোজ ওপেন হয় এরকম। ওকে, তো লিনিয়ার অ্যাকচুয়েটর বিভিন্ন ধরনের হয়, যেমন ইলেকট্রিক, হাইড্রোলিক এবং নিউমেটিক এখানে দেখতে পাচ্ছ। তো এই 3 ধরনের অ্যাকচুয়েটরের আসলে কিছু সুবিধা অসুবিধা আছে। যেমন ইলেকট্রিক অ্যাকচুয়েটর যেটা আছে এটা দেখা যাচ্ছে অনেক স্লো মুভিং। ঠিক আছে? যেমন এখানে দেখতে পাচ্ছ যে রিলেটিভ হাউএভার যেগুলো ইলেকট্রিক অ্যাকচুয়েটর থাকে সেগুলো হচ্ছে স্লো মুভিং থাকে। তো এই জন্য ইলেকট্রিক অ্যাকচুয়েটর গুলো আসলে খুব কম অ্যাপ্লিকেশনে আসলে ইউজ করা যায়, কিন্তু এরকম অ্যাপ্লিকেশন আছে যেখানে নাকি স্লো মুভিং সমস্যা নাই। যেমন হচ্ছে ল্যান্ডিং গিয়ার। ল্যান্ডিং গিয়ার মানে হচ্ছে যে প্লেনের যে চাকা নামে বা উঠে, ঠিক আছে? এগুলো তো আসলে অত ফাস্ট তোমার প্লেনের চাকা নামার দরকার নাই, ফাস্ট ওঠার দরকার নাই। সেই সকল জায়গায় তুমি ইলেকট্রিক অ্যাকচুয়েটর ইউজ করতে পারো। আবার অনেক অ্যাপ্লিকেশন আছে যেখানে নাকি অনেক ফাস্টলি তোমাকে মুভ করতে হবে, যেমন হচ্ছে স্প্রে পেইন্টিং যে রোবট, এগুলো অনেক দ্রুত তোমাকে মুভ করতে হবে, নাহলে এক জায়গায় অনেক রং পড়ে যাবে সেক্ষেত্রে, বা রং ওয়েস্ট হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার ফাস্ট অ্যাকচুয়েটর বা যে হাইড্রোলিক বা নিউমেটিক ধরনের অ্যাকচুয়েটর প্রয়োজন হবে। ঠিক আছে? তো ইলেকট্রিক অ্যাকচুয়েটর আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে লিড স্ক্রু লিনিয়ার অ্যাকচুয়েটর। ঠিক আছে? তো এইটার ফিগারটা দেখে বুঝতে পারতেছো যে এখানে একটা স্ক্রু থাকে, এবং একটা স্ক্রু থাকলে যে স্ক্রুর সাথে আরেকটা যে অংশ থাকে নাট বোল্ট, তোমরা মেকানিক্যাল যে তোমাদের মেশিন সব প্র্যাকটিস ছিল সেখানে কিন্তু তোমরা নাট বোল্ট এগুলো তৈরি করছো। তো এইটাকে আমরা বলতেছিলাম নাট, ঠিক না? এটাকে আমরা বলতেছিলাম বোল্ট। আর যেটা যেখানে হোল ছিল সেটাকে আমরা বলতেছিলাম আসলে নাট। এরকম, ঠিক না? এটা ছিল নাট। আচ্ছা, তো নাট বোল্ট যেটা হয় যে একটা আরেকটার উপর সাপেক্ষে রোটেট করে এবং একই সাথে রোটেট করে এবং লিনিয়ারলি একটা মোশনও দেয়। তুমি যদি বোল্টটাকে স্থির করে ধরে রেখে নাটটাকে তুমি রোটেট করো তাহলে দেখা যাবে যে নাটটা আহ, আস্তে আস্তে নিচে নামতেছে বা উপরে উঠতেছে, তোমার ডিরেকশন অফ রোটেশনের উপর নির্ভর করে। ঠিক না? আবার যদি তুমি নাটটা ধরে রেখে বোল্টটাকে রোটেট করো তাহলে দেখা যাবে একই রকম, বোল্টটা রোটেট তো করতেছি এবং প্লাস এটা উপরে নিচে ওঠানামা করতেছে। তো এই এই সেম মেকানিজমটা আমরা করতে পারি। অর্থাৎ এখানে দেখো যে এখানে দুইটা মোশন, একটা হচ্ছে একটাকে স্থির রেখে আর একটাকে ঘুরালে কি হচ্ছে যে এটার মধ্যে একটা রিলেটিভ মোশন, লিনিয়ার মোশন, স্থির রেখে আর একটাকে যদি ঘুরাও তাহলে যেটাকে তুমি ঘোরাচ্ছ মানে একটা আরেকটার সাপেক্ষে আসলে লিনিয়ারলি মুভ করতেছে। তো এই মেকানিজমটাই কাজ করা হয়, যে দেখা যায় যে আমরা যদি একটা রোটেশন মানে রেস্ট্রিক্ট করে দিই, যে কোনোটা রোটেশন রেস্ট্রিক্ট করতে পারো, তাহলে আরেকটাকে যদি রোটেট করি তাহলে ওইটা আসলে লিনিয়ারলি মুভ করে। তো এখানে সেটা করা হয় যে এই যে এখানে একটা উদাহরণ আছে, যেমন দেখো এটা এইভাবে যদি তুমি এটাকে এটার রোটেশনটা তুমি রেস্ট্রিক্ট করে দাও, এটা রোটেশনটা তুমি রেস্ট্রিক্ট করে মানে এটাকে ঘুরতে না দাও, রোটেশন রেস্ট্রিক্টেড, তাহলে যেটা হবে যে এইটা তাহলে এই ডানে বা বামে তুমি যদি এখন স্ক্রুটাকে ঘোরাও মোটরের সাহায্যে তাহলে এইটা ডানে বামে মুভ করবে, এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে? তো এইভাবে আমরা একটা লিনিয়ার মোশন দিতে পারছি। তো এইভাবে লিনিয়ার অ্যাকচুয়েটর গুলো মানে লিড স্ক্রু লিনিয়ার অ্যাকচুয়েটর এভাবে কাজ করে। এবং এখানে দেখবা আমার কথা কি শুনতে পাচ্ছ? স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তো এখানে দেখবা যে কিছু বল আছে। এই বলগুলো কেন থাকে? বলগুলো থাকে আসলে এই যে নাট আর বোল্টের মধ্যে আসলে ফ্রিকশন কমানোর জন্য। এই বলগুলো আসলে রোল করে। রোল করা তো বুঝাই যে আমি যদি একটা বল মেঝেতে ছেড়ে দিই এটা কিন্তু গড়িয়ে গড়িয়ে যায়। এই গড়িয়ে গড়িয়ে যাওয়াটাকে রোলিং বলা হয়। তো এই নাট এবং বোল্টের মাঝে বলগুলো রোল করে। তো রোল করলে আসলে ফ্রিকশন কমে এবং রোল করে করে আবার একটা প্রান্ত থেকে যদি বল আমি রোল করাতে থাকি সেটা কিন্তু আবার মানে এটা কিন্তু একসময় কি হবে যে একটা প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসবে। তাহলে তো আমি মানে আমার তো ইনফাইনাইট সংখ্যক বল লাগবে। ঠিক না? এইটা এইটাকে সলভ করা হলো যে একটা এরকম একটা পাইপ দেওয়া হলো। এই পাইপটায় কি হয় যে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে রোটেট করে আসলে আবার এটা আবার আবার এটা পাইপের মাধ্যমে আবার ওই আগের জায়গায় ফিরে আসে। ঠিক আছে? তো এটা এখানে বলা আছে দেখো যে
when the ball gets to one end of the nut, they are recirculate to the other end through a small pipes. অর্থাৎ রিসার্কুলেট করা হয় তাদের। বুঝতে পারছো কিনা বলো তো? লিড স্ক্রু লিনিয়ার অ্যাকচুয়েটর। তোমরা লিড স্ক্রুর নাম কিন্তু আগেও শুনে আসছো, তোমাদের যে লেদ মেশিন ছিল সেখানে কিন্তু লিড স্ক্রু ছিল। তো এইটা হচ্ছে মানে সেম, ওখানে যে লিড স্ক্রুর যে কাজ ছিল এখানেও একই কাজ। ওখানে ওখানে মোটর দিয়ে ঘুরাতাম, এখানে মোটর দিয়ে ঘুরাতাম। বুঝে গেছে? বুঝতে পারছো কিনা বলো তো? বুঝতে পারছো? জি স্যার। ওকে। তারপর হচ্ছে ইলেকট্রিক লিনিয়ার অ্যাকচুয়েটর। তো ইলেকট্রিক লিনিয়ার অ্যাকচুয়েটর হচ্ছে সবই তো ইলেকট্রিক লিনিয়ার অ্যাকচুয়েটর। এটা দ্বিতীয় ধরনের ইলেকট্রিক লিনিয়ার আছে, সেটাকে আমরা বলছি সলিনয়েড। তো সলিনয়েড আসলে একটা ইলেকট্রোম্যাগনেট। তো দেখো এখানে কি থাকে, যে এখানে একটা আয়রন প্লাঞ্জার আছে দেখতে পাচ্ছ, এবং আয়রন প্লাঞ্জারের নিচে একটা স্প্রিং থাকতেছে। তো যখনই এখানে একটা ইলেকট্রোম্যাগনেট, এখানে একটা কয়েল দেওয়া আছে, যখনই এই ইলেকট্রোম্যাগনেটটাকে এনার্জাইজ করে, যেমন এখানে দেখতে পাচ্ছ, এনার্জাইজ করলে দেখা যায় কি, যে এখানে হয়তো একটা পার্মানেন্ট ম্যাগনেট রাখা হয়, এখানে দেখানো হয় না। তো যখনই আমরা এই এনার্জাইজ করব, তখনই যেটা হবে যে আয়রন প্লাঞ্জারটাও কিন্তু মানে এটাও ম্যাগনেটিজম লাভ করবে, ঠিক না? এটা ম্যাগনেটিজম লাভ করলে কি হবে, এটা একটা ম্যাগনেট হিসেবে কাজ করবে। তো এটা নিচের যে পার্মানেন্ট ম্যাগনেটটা এখানে দেখতে পাচ্ছি, এই পার্মানেন্ট ম্যাগনেট দ্বারা আকর্ষিত হবে, অ্যাট্রাক্টেড হবে, এবং এটা নিচে যেতে থাকবে। যত বেশি তুমি এখানে ভোল্টেজ দিবা, তত বেশি আসলে আহ, তত বেশি আয়রন প্লাঞ্জারটা তত বেশি ম্যাগনেটিজম লাভ করবে, এবং পার্মানেন্ট ম্যাগনেটের তত কাছে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু কাছে যেতে পারবে না। তার কারণ হচ্ছে এখানে তো একটা ফোর্স আছে, স্প্রিং ফোর্স। স্প্রিং ফোর্স হচ্ছে এফ, এবং এটা সমানুপাতিক হচ্ছে দূরত্ব। মানে যত তুমি এটাকে কম্প্রেস করো তত বেশি ফোর্স দিতে হয়, ঠিক না? স্প্রিংটা তো এরকমই, স্প্রিং তোমরা জানো যে স্প্রিংকে যত বেশি কম্প্রেস করতে যাবো তত বেশি ফোর্স দিতে হবে। তারপরে এই ফোর্সের মান তুমি যত বাড়াচ্ছ, মানে ভোল্টেজের মান বাড়িয়ে বাড়িয়ে ফোর্সের মান তুমি বাড়াচ্ছ, তত নিচে আস্তে আস্তে যাচ্ছে। আবার তুমি যদি এটা ফোর্স আস্তে আস্তে মানে ভোল্টেজ আস্তে আস্তে কমাও, সেটা আবার উপরে যাবে। এইভাবে করে কিন্তু আমরা একটা লিনিয়ার মোশন দিতে পারতেছি। বুঝতে পারছো কিনা বলো? কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার যখন ভোল্টেজটা আবার অফ করে দিই তখন স্প্রিং এর কারণে এটা আবার আগের মানে অবস্থায় চলে যাবে। উড়ে যাইতে পারে। স্প্রিং এর কারণে আগের অবস্থায় চলে যাবে। মানে এটা তো ভিতরে, এখানে তো আসলে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ এই জিনিসটাই তো আসলে কি করতেছে, এটা আহ, সামনে পিছনে যাওয়া আসা করতেছে, ঠিক না? তাহলে এখানে তুমি যখন এখানে ভোল্টেজের মান বাড়াতে থাকবা, এই ডেল্টা ভি যত বাড়াতে থাকবে, তত দেখা যাবে যে পার্মানেন্ট ম্যাগনেটটা ভিতরে আছে, বা এটা হয়তো সবচেয়ে বাইরে বের করা। তো যখনই তুমি ভোল্টেজের মান আস্তে আস্তে বাড়াতে থাকবে, তত আসলে ভিতরে যেতে থাকে, এরকম। বুঝে গেছে? জি স্যার। এইটা কিন্তু আমরা আমাদের যে এখন একসময় তো আমাদের যে মানে কন্ট্রোলার, কিন্তু এখন এই যে ভালভ গুলো যে কন্ট্রোল করে সবই আসলে এই সলিনয়েড ভালভ। সলিনয়েড ভালভ বলতে আসলে এই যে সলিনয়েড থাকে একটা, হ্যাঁ? তোমার এই যে গাড়িতে যে যখন আহ, মানে গাড়ি যখন হাই স্পিডে চলে, বা যখন গাড়ির বেশি পাওয়ার প্রয়োজন হয়, তখন কিন্তু এই কন্ট্রোলারটা সেইভাবে আর কি বেশি এটা ফুয়েলটা কন্ট্রোল করে কিন্তু এই সলিনয়েড ভালভ দ্বারা। ঠিক আছে? তো একসময় এইগুলো কার্বোরেটর দ্বারা কন্ট্রোল করা হতো, কিন্তু এখন নর্মাল যে ইঞ্জিন থাকে সবই আসলে এরকম ইলেকট্রিক্যালি কন্ট্রোল ভালভ থাকে। ফুয়েলটা কতটুক যাবে, তো সেইটা আবার ক্যালকুলেশন আছে, বিভিন্ন ধরনের সেন্সর থাকে, যত পাওয়ার দরকার সেই অনুযায়ী কন্ট্রোলারটা ফুয়েল ইনজেক্ট করতে থাকে। তো সেই ফুয়েল যে ইনজেক্ট করবে কম বেশি, এটা কিন্তু এই বাড়িয়ে কম বেশি বাড়ানোর মাধ্যমে সে আসলে এটা করা হয়। বুঝে গেছো? আর এটা আসলে আরেকটু এক্সপ্লেন করি। যেমন মনে করো একটা ভালভ, তোমরা তো কন্ট্রোল ভালভ গুলো দেখছো। কন্ট্রোল ভালভ গুলো কিরকম থাকে, যে নর্মালি এরকম থাকে, তাই না? ওকে। তাহলে দেখো এখান থেকে মনে করো কোনো একটা লিকুইড বা যে কোনো কিছু
আসতেছে এখান থেকে লিকুইডটা আবার বের হয়ে যাবে। লিকুইডটা যাবে কিভাবে বলতো? এই যে এই পথে যাবে। এই পথে কিন্তু যাবে। এই পথে যাবে। এখন এই যে ভালভের স্টেমটা আছে এটা হয়তো স্প্রিং লোডেড আছে। এরকম আছে। এটাকে তুমি যতই ফোর্স দিবা এটাকে তুমি যতই ফোর্স দিবা ততই এটা আসলে নিচের দিকে নাও। ঠিক না? তো এই ফোর্সটা দেওয়ার জন্য তোমার একটা এখানে একটা সলিনয়েড ভালভ হয়তো থাকবে। এই সলিনয়েডের এই অংশটা যেটা দেখতে পাচ্ছ, যে এই অংশটা হয়তো আমি এখানে এটার উপর কানেক্ট করবো। অর্থাৎ এই অংশটা এখানে থাকবে সলিনয়েড। এটা যদি একটা সলিনয়েড হয়, সলিনয়েডের এই অংশটা কিন্তু এখানে থাকবে। বুঝে গেছে? ওকে, এবং এই ভালভটা কিভাবে কন্ট্রোল হয় দেখো, যে এখন নরমালি এখন যদি এখন এই অবস্থায় দেখো তাহলে ভালভটা পুরোপুরি এরকম খোলা, ঠিক না? এরকম খোলা। তো এটা যতই নামতে থাকবে ভালভটা তত আসলে এটার ওপেনিংটা কমতে থাকবে, কারণ ওটা তো ট্যাপার্ড। এটার ওপেনিংটা হয়তো এরকম হয়ে যাবে একটা পর্যায়ে। একটা পর্যায়ে পুরোপুরি এটা বন্ধ হয়ে যাবে, এরকম হয়ে যাবে। বুঝতে পারছো তুমি? যখন একদম ভালভটা নিচে নেমে যাবে তখন এটাকে যদি স্টেপ 1 বলো, 2 বলো, 3 বলো, এটা যত নিচে নামতে থাকবে আসলে 1 থেকে 3 দিকে যেতে, আর যত উপরে উঠতে থাকবে তখন 3 থেকে 1 এর দিকে যেতে থাকবে। বুঝে গেছে? বুঝতে পারছো কিনা বলো? বুঝে গেছে? স্যার 1 থেকে 3 এর ব্যাপারটা বুঝলাম না। 1 থেকে 3 মানে হচ্ছে তুমি যতই এটাকে পুশ করবা, ঠিক না? এদিকে যত পুশ করবা তত এই ভালভটা কি হবে, তত নিচের দিকে নামতে থাকবে। মানে এই যে এই অংশটা কি হবে, তত নিচের দিকে নামতে থাকবে। আর এই অংশটা যত নিচের দিকে নামতে থাকবে তত কি হবে, এই যে ওপেনিংটা দেখতে পাচ্ছ এই ওপেনিংটা আস্তে আস্তে ক্লোজ হতে থাকবে। অর্থাৎ এই যে ওপেনিংটা কোন কালি দিয়ে দেখাইছে, এই যে এটা তো একটা ওপেনিং, ঠিক না? এই যে এটা ওপেনিং, এটা আস্তে আস্তে ক্লোজ হতে থাকবে। বুঝে গেছে? মানে যখন কোনো মানে ভাবটা একদম উপরে তখন ওপেনিংটা কি এরকম না? দেখতে তো এরকম ওয়ানের মতো, মানে পুরোই হচ্ছে খোলা। তারপর যত আসলে নিচে নামতে থাকবে ভালভটা তত আসলে এরকম বন্ধ হতে থাকবে, মানে জাস্ট একটা অ্যানুলার এরিয়া দিয়ে লিকুইডটা যেতে পারে। আর একটা সময় পুরো ভালভটা যখন একদম নিচে নামিয়ে দেবা তখন পুরোটা ক্লোজ হয়ে যাবে। বুঝে গেছে? Yes. তো এইভাবে করে আসলে কন্ট্রোল করি আমরা। মানে কি পরিমাণ লিকুইড, মানে তুমি আস্তে আস্তে কি করতেছো, বাধা বাড়াচ্ছ, ঠিক না? 1 থেকে যতই 3 এর দিকে যাবা তত আসলে বাধা বাড়তে থাকবে। ফ্লুইডটা ফ্লো করার জন্য বাধা বেশি দিচ্ছ। তো ফ্লুইড যখনই ফ্লো হওয়ার জন্য বাধা যত বেশি পাবে তত ফ্লুইডের ভেলোসিটি কমে যাবে, অর্থাৎ তত কম ফ্লুইড আসলে পার ইউনিট টাইমে এখান দিয়ে যাবে। বুঝে গেছে? তারপরে তুমি রেজিস্ট্যান্স বাড়াচ্ছ আসছে, মানে ওই যেমন ইলেকট্রিক্যাল সার্কিটে যেমন রেজিস্ট্যান্স আস্তে আস্তে বাড়াতে থাকলে কারেন্টের মান কমতে থাকে, এখানে একই রকম। তুমি ফ্লুইড ফ্লো পথে যত রেজিস্ট্যান্স দিতে থাকবে আস্তে আস্তে ফ্লুইডের কারেন্ট বা ফ্লুইডের ভেলোসিটি, এটা আসলে ফ্লুইডের ফ্লো রেট এটা আসলে কমতে থাকবে। বুঝে গেছে? বুঝতে পারছো কিনা? তাহলে এই যে সলিনয়েড ভালভের একটা অ্যাপ্লিকেশন দেখলাম। এরকম যে কোনো জায়গায় যেখানেই তোমার লিনিয়ার এরকম মোশন দরকার, ব্যাক এন্ড ফোর্থ মোশন দরকার, সেখানেই তুমি আসলে এই ধরনের অ্যাকচুয়েটর গুলো ইউজ করতে পারো। বুঝতে পারছো? কোনো কোশ্চেন থাকলে বলো। ওকে, এরপরে আমরা আসলে হাইড্রোলিক সিস্টেম দেখবো। হাইড্রোলিক সিস্টেম আসলে অ্যাকচুয়েটর কোনটা? অ্যাকচুয়েটর হচ্ছে এই সিলিন্ডারটা অ্যাকচুয়েটর। এখানে দেখতে পাচ্ছি যে সিলিন্ডারটা যদি এইদিকে আমরা ফ্লুইড প্রবেশ করাই, সিলিন্ডারটার এইদিকে যদি ফ্লুইড প্রবেশ করায় আর এদিক দিয়ে যদি ফ্লুইড বের করে নিই, তাহলে যেটা হবে যে সিলিন্ডারটা আসলে নিচের দিকে নামবে। ঠিক? আবার যদি উল্টা কাজটা করি, যে নিচের দিক দিয়ে যদি ফ্লুইড প্রবেশ করাই, এখান দিয়ে যদি ফ্লুইড প্রবেশ করে আর এখান দিয়ে যদি বের হওয়ার সুযোগ দিয়ে দিই, তাহলে সিলিন্ডারের মানে পিস্টনটা উপরের দিকে উঠবে। তাহলে এই যে আমরা একটা লিনিয়ার মোশন পাচ্ছি। এখন এইটার সাথে তুমি ভালভ কানেক্ট করো, যে কোনো কিছু কানেক্ট করো, ঠিক আছে? বা কোনো একটা লিঙ্ক কানেক্ট করো, যেমন তোমরা দেখবা যে যেই অনেকগুলো রাস্তায় রাস্তায় দেখা যায় যে তোমরা বিভিন্ন যে ক্রেন গুলো থাকে, ক্রেন গুলোতে বিভিন্ন বুম থাকে, ঠিক না? যে একটার পর একটা একটার পর একটা বের হতে থাকে। তো সেগুলো কিন্তু এই যে হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে আসলে অপারেট করা হয়। বুঝা গেছে? তো একটা হাইড্রোলিক সিস্টেম শুধুমাত্র অ্যাকচুয়েটর থাকলে তো হবে না। এখানে তো এইটাকে কন্ট্রোল করার জন্য আরো অনেক ডিভাইস থাকতে হবে। অর্থাৎ এই যে যেই সিলিন্ডারের কথা বললাম, এটা তো
ব্যাক অ্যান্ড ফোর্থ লিনিয়ার মোশন দিবে, কিন্তু এটাকে কন্ট্রোল করার জন্য, ফ্লুইড আসার জন্য, ফ্লুইড বের হয়ে যাওয়ার জন্য, আবার এটা একটা সেম আরো কিছু এখানে কম্পোনেন্ট থাকে একটা হাইড্রোলিক সিস্টেমে। তো আমরা প্রত্যেকটা আসলে দেখবো যে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কম্পোনেন্ট কিন্তু আছে, যেমন একটা পাম্প থাকে, অ্যাকুমুলেটর থাকে, প্রেসার কন্ট্রোল ভালভ থাকে, ফ্লো কন্ট্রোল ভালভ থাকে, আর সিলিন্ডারটা তো মেইন অ্যাকচুয়েটর হিসেবে কাজ করে। তো প্রত্যেকটার কাজ কি একটা একটা করে আমরা দেখি, ঠিক আছে? এই সার্কিটটা আমরা এখন যদিও বুঝতেছি না, যখন এক্সপ্লেন করবো এই পুরো সার্কিটটা তোমরা বুঝে যাবে, ঠিক আছে? তো প্রথমেই হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পাম্প, ঠিক আছে? তো পাম্প হচ্ছে, তোমরা জানো যে পাম্প কি করে। পাম্প এর আগে যেটা দেখা দরকার সেটা হচ্ছে আসলে কিছু বেসিক প্রিন্সিপালস আছে হাইড্রোলিক্স। বেসিক প্রিন্সিপাল হাইড্রোলিক্স প্রথম প্রিন্সিপালটা হচ্ছে যে আসলে ফ্লুইড যদি মুভ না করে, যদি স্থির থাকে, তাহলে যে কোনো একদিকে মানে সব সব জায়গায় আসলে সমান প্রেসার অ্যাপ্লাইড হয়, ঠিক আছে? ফ্লুইড যদি স্থির অবস্থায় থাকে তাহলে একদিকে যে প্রেসার দিবা, অন্য সব জায়গায় আসলে সব জায়গায় একই পরিমাণ প্রেসার ট্রান্সমিট হবে আর কি। বুঝা গেছে? তো এই প্রিন্সিপালটা ইউজ করে কিন্তু আসলে ফোর্স অ্যাম্পলিফাই করা যেতে পারে, যেহেতু এইখানেও যদি, যেহেতু এটা ফ্লুইডে ফ্লুইড মুভ করতেছে না, তাহলে এখানেও যে প্রেসার, এটাকে যদি P2 বলো আর এখানে যে প্রেসার P1 বলো, তাহলে ফ্লুইড যেহেতু মুভ করতেছে না, P1 এবং P2 এই দুইটা সমান, ঠিক আছে? কিন্তু এখানে এটাকে যদি F1 বলো, এখানে যদি F2 বলো, এই দুটো কিন্তু সমান হবে না। তার কারণ হচ্ছে যে এখানে এরিয়া বেশি, অর্থাৎ এই যে সিলিন্ডার বা পিস্টন, এটার এরিয়া A1 আর এই পিস্টনের এরিয়া A2। যেহেতু A1 গ্রেটার দেন A2, তার মানে হচ্ছে P1 টা, ফোর্স 1 হচ্ছে P1 A1 আর ফোর্স 2 হচ্ছে A2। যেহেতু P1 আর P2 সমান, তার মানে কি F1 বাই A1 ইজ ইকুয়াল টু F2 বাই A2। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এরিয়া যত বেশি হবে ফোর্সও তত বেশি হবে, ঠিক না? তো এইটা ইউজ করে কিন্তু আমরা অনেক ভারী অনেক কিছু তুলতে পারি, ঠিক না? একদিকে ফোর্স কম দিচ্ছি কিন্তু অন্যদিকে আমরা ফোর্স বেশি পাচ্ছি, যেহেতু ওখানে এরিয়া বেশি। বুঝে গেছে? বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা, এখানে বলো তো যে একদিকে Yes, ফোর্স বেশি দিচ্ছি, কম দিচ্ছি, অন্যদিকে ফোর্স বেশি পাচ্ছি, মানে এটা কি কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল ভায়োলেট করতেছে? মানে কোথা থেকে এই ফোর্সটা সৃষ্টি হচ্ছে, কোথা থেকে? কি মনে হয়? আমার কথাটা বুঝতে পারছো? এখানে কিন্তু কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল, মানে এনার্জি সৃষ্টি ধ্বংস নাই, এটা কিন্তু ভায়োলেট হচ্ছে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে দেখো, যেটা ছোট সিলিন্ডার আছে, ছোট সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডার যদি x1 পরিমাণ সরে, তো বড় সিলিন্ডার কিন্তু x2 সেম পরিমাণ সরবে না। তার কারণ হচ্ছে ছোট সিলিন্ডারে সরতে, মানে যদি ছোট সিলিন্ডারের পিস্টনটাকে সরতে হয় অল্প কিছু ফ্লুইড সরলেই হয়, ঠিক আছে? কিন্তু বড় সিলিন্ডারের পিস্টনটাকে সরতে হলে অনেক বেশি ফ্লুইড সরতে হবে, ঠিক আছে? তাহলে যেহেতু মানে ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক না? এখানে তো ফ্লুইড নতুন করে অ্যাড করতেছে না বাইরে থেকে, ফলে ফ্লুইডের ভলিউম কনস্ট্যান্ট থাকবে। ফলে দেখা যাবে যে তুমি ছোট পিস্টনটাকে অল্প একটু মানে অনেক বেশি সরালে দেখা যাবে যে বড় পিস্টনটা অল্প একটু সরতেছে। তার মানে F1 X1 F2 X2 এই দুটার পরিমাণ গুণফলটা সমান হবে, অর্থাৎ দুই ক্ষেত্রে সেম কাজ হবে আর কি। বুঝে গেছে? আমার কথাটা কি বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে কিন্তু কাজের পরিমাণ সেম থাকতেছে, ফোর্সের আরেকটা প্রিন্সিপাল হচ্ছে যে, যেটা বললাম যে আসলে স্থির থাকলে সব দিকে সমান ফোর্স, যেটাকে প্যাসকেলের প্রিন্সিপাল বলতেছে, যেটা হচ্ছে যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, যেটা when fluid is under pressure it is not moving, ঠিক আছে? প্যাসকেল প্রিন্সিপাল states that a fluid under hydrostatic pressure will exert the force of all the interconnected components। অর্থাৎ ফ্লুইড যদি মুভ না করে তাহলে যে প্রেসারটা তুমি দিবা সেই প্রেসারটা সব ওয়ালে সেম মানে ইউনিফর্মলি অ্যাপ্লাইড হবে। আচ্ছা, তারপর হচ্ছে হাইড্রোলিক পাম্প। হাইড্রোলিক পাম্প যেগুলো হাইড্রোলিক সিস্টেম ইউজ করা হয়, এগুলো আসলে পজিটিভ ডিসপ্লেসমেন্ট টাইপের হয়।
তো তোমরা অলরেডি মেকানিক্যাল কোর্সে পজিটিভ ডিসপ্লেসমেন্ট টাইপ পাম্প বিভিন্ন রকম দেখে আসছো, যেমন রেসিপ্রোকেটিং পাম্প দেখে আসছো। তো পজিটিভ ডিসপ্লেসমেন্ট টাইপ পাম্পগুলোর ওয়ার্কিং প্রিন্সিপালটা এরকম যে এরা কি করে, প্রথমে একটা ভ্যাকিউমের সৃষ্টি করে। যেমন দেখো এই গিয়ার গুলো যখন ঘুরতে থাকে, এই দুইটা গিয়ার দুই দিকে ঘুরতেছে, এই গিয়ার গুলো যখন ঘুরতে থাকে তো ঘুরতে ঘুরতে এই টিপ গুলোর একটা সময় এমন একটা পজিশন তৈরি হয় যে এখানে কিছু এক্সট্রা স্পেসের ক্রিয়েট, এখানে স্পেস কিছুটা বেড়ে যায়। তো যখনই এখানে স্পেস বেড়ে যায় এখানে প্রেশারটা কি হয়, প্রেশারটা কমে যায়। মানে এখানে নতুন একটা স্পেসের ক্রিয়েট হচ্ছে, প্রেশার কমে যাবে। তো প্রেশার কমে গেলে বাইরের প্রেশার, বাইরে যেহেতু প্রেশার বেশি, ফ্লুইডটা এই পাম্পের ভিতরে প্রবেশ করে বাইরে থেকে। আচ্ছা, তারপর যেই ফ্লুইডটা প্রবেশ করে এগুলো এই দাঁতে, এই টিথের ভিতরে এই ফ্লুইড গুলো আটকা পড়ে যায়। আটকা পড়ে গেলে এই টিথের মাধ্যমে এই ফ্লুইড গুলো এই পাশে চলে আসে। এই দুই মানে টিথের মাঝে মাঝে ফ্লুইড গুলো আটকা পড়ে এখানে চলে আসে। আচ্ছা, যখনই এখানে চলে আসে তখন দেখা যায় যে ক্রমাগত এদিকে তুমি ফ্লুইড আনতেছো, ফ্লুইড আর লিকুইড তো ইনকম্প্রেসিবল। তো ক্রমাগত যদি তুমি লিকুইড এখানে নিয়ে আসতে থাকো তাহলে কি হবে যে এই জায়গাটাতে প্রেশার, যেটাকে আমরা P2 যদি বলি আউটলেট প্রেশার, তাহলে প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকবে। তো প্রেশার বাড়তে থাকবে, যদি এই ফ্লো হয়ে যেতে পারে তাহলে প্রেশার আর বাড়বে না, কিন্তু যদি ফ্লো হয়ে না যেতে পারে তাহলে কিন্তু প্রেশার আস্তে আস্তে রাইজ করতে থাকবে। তো ফরচুনেটলি আমরা যদি মানে পাম্প সাধারণত কি করি যে যে পজিটিভ ডিসপ্লেসমেন্ট টাইপের পাম্প গুলো আমরা আসলে এই মানে খোলা রেখেই তো চালাই, ঠিক না? সামনে কিছুটা বাধা থাকতে পারে, তো যত বেশি বাধা থাকবে তত বেশি আসলে প্রেশার এই এন্ডে ডেভেলপ হবে, অর্থাৎ P2 এর মান তত বেশি হবে। আর যদি কোনো বাধা না থাকে তাহলে P2 বেশি একটা হবে না, নরমালি ফ্লো করে যাবে। বুঝা গেছে? পাম্পে একটা 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 মিসকনসেপশন আমাদের আছে যে পাম্প প্রেশার বাড়ায়। পাম্প কিন্তু প্রেশার বাড়ায় না। পাম্প যেটা করে, পাম্প লিকুইড ফ্লো করে। তো লিকুইড ফ্লো করতে যে সামনে যদি বাধা থাকে তাহলে অটোমেটিকলি প্রেশার বেড়ে যায় এবং সেই প্রেশারটা পাম্প সাপ্লাই করে আর কি। আমার কথা কি বুঝা গেছে কিনা? তাহলে পজিটিভ ডিসপ্লেসমেন্ট টাইপের পাম্পের ওয়ার্কিং প্রিন্সিপাল সবগুলো বিভিন্নটার বিভিন্ন রকম স্ট্রাকচার থাকতে পারে, কিন্তু এদের ওয়ার্কিং প্রিন্সিপালটা সিমিলার, যে এরা কোনো না কোনো ভাবে প্রথমে একটা ভ্যাকুয়ামের সৃষ্টি করে, সেখানে প্রেশার কমে যায়, বাইরে থেকে ফ্লুইড নিয়ে আসে, তারপর কোনো না কোনো ভাবে সেই জায়গাটাকে সে কমিয়ে ফেলে, অর্থাৎ সেই ভ্যাকুয়ামটাকে মানে স্পেসটাকে কমিয়ে ফেলে ভিতরে যে অতিরিক্ত লিকুইড নিয়ে আসলো সেই লিকুইডটা আসলে ফ্লো হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বুঝা গেছে? এইটা হচ্ছে সকল পজিটিভ ডিসপ্লেসমেন্ট টাইপ পাম্পের ওয়ার্কিং প্রিন্সিপাল। তো এক একটা এক এক ভাবে এই কাজগুলো করে, এক একটা এক এক ভাবে অতিরিক্ত স্পেসের সৃষ্টি করে, আবার অতিরিক্ত স্পেসটাকে ধ্বংস করে। ঠিক আছে? এইভাবে করে ফ্লো করে। বুঝতে পারছো তুমি? বুঝে গেছে? কোনো কোশ্চেন থাকলে বল। আমার কথা কি শুনতে পাইছো? আমার কথা কি শুনতে পেরেছো তোমরা? জি স্যার। বুঝতে পারছো? কোনো কোশ্চেন থাকলে বল। জি স্যার। ওকে, তাহলে হাইড্রোলিক পাম্পের পর হাইড্রোলিক অ্যাকচুয়েটর তো বুঝতেই পারছো যে এখানে দুইটা পোর্ট থাকে, পোর্ট এ পোর্ট বি। পোর্ট এ দিয়ে যদি তুমি ফ্লুইড প্রবেশ করো আর পোর্ট বি দিয়ে যদি বের হয়ে যেতে দাও তাহলে সিলিন্ডারটা বা পিস্টনটা ডান দিকে সরবে। আর উল্টা কাজটা যদি করো, পোর্ট বি দিয়ে তুমি প্রবেশ করো, পোর্ট এ দিয়ে বের হওয়ার সুযোগ দাও, তাহলে পিস্টনটা আসলে বামে মুভ করবে। তো এটাকে আমরা এই ধরনের সিম্বল দিয়ে আসলে সার্কিটে দেখাই এবং এগুলো ফিজিক্যালি দেখতে আসলে বুঝে গেছে? আচ্ছা, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে প্রেসার কন্ট্রোল ভালভ। প্রেসার কন্ট্রোল ভালভ কি? প্রেসার কন্ট্রোল ভালভ হচ্ছে, সে একটা এক্সাম্পল দেই। মনে করো তুমি এখানে কোনো কারণে এই ভালভটা তুমি অফ রাখলা কিন্তু পাম্পটা চালু আছে, ঠিক আছে? তাহলে যেটা হবে যে এগুলো তো পজিটিভ ডিসপ্লেসমেন্ট টাইপের পাম্প, ক্রমাগত লিকুইড নিয়ে আসতেছে আর ওদিকে লিকুইডটাকে সামনের দিকে ঠেলে দিচ্ছে। তো লিকুইড যদি সামনের দিকে যাওয়ার কোনো জায়গা না থাকে তখন কিন্তু পাইপের ভিতরে প্রেসার বাড়তে থাকবে এবং খুব দ্রুতই প্রেসার বাড়তে থাকবে। তো প্রেসার বাড়তে বাড়তে একটা পর্যায়ে কি হবে, যদি পাম্প সেই প্রেসার ক্রিয়েট করতে পারে তাহলে একটা সময় হয়তো পাইপ ফেটে যাবে, ঠিক আছে? আরেকটা হতে পারে যে পাম্পে লিক হয়ে যেতে পারে, পাম্পও ফেটে যেতে পারে। তো এইটা যাতে না হয়, পাইপ বা পাম্প কোনোটাই যাতে নষ্ট না হয়, সেই জন্য যেটা করতে পারি আমরা, এখানে একটা প্রেসার কন্ট্রোল ভালভ দেওয়া থাকে। যে দেখো, যখন নাকি এখানে প্রেসারের মান বেড়ে যায়, নর্মালি এই ভালভটা ক্লোজ থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছ এই ভালভটা নর্মালি এরকম ক্লোজ থাকে, অর্থাৎ এটা এই পজিশনে থাকে, ঠিক আছে? কিন্তু কোনো কারণে যদি প্রেসার বেড়ে যায় তখন দেখা যাবে কি এই ভালভটা
এই স্প্রিং লোডের যে ভালভটা আছে এইটা মানে অনেক বেশি প্রেসার হলে এই ভালভটা খুলে যাবে, খুলে গেলে দেখা যাবে যে অতিরিক্ত ফ্লুইডটা যেহেতু সামনের দিকে যাওয়ার জায়গা নাই, এটা আবার ট্যাঙ্কে রিটার্ন হবে। এখানে দেখতে পাচ্ছি, এখানে ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ এই ফ্লুইডটা এদিক দিয়ে যে আবার ট্যাঙ্কে চলে আসবে। বুঝে গেছে? বুঝতে পারছো কিনা দেখো তো। বুঝতে পারছো? জি স্যার। এখানে কত প্রেসারে আসলে এই ভালভটা খুলবে এটা কিন্তু তুমি স্প্রিং দ্বারা সেট করতে পারো। অর্থাৎ স্প্রিংটাকে তুমি এই নাটটা যত ঘুরাবা, এই নাটটা যত যে এখানে তুমি স্প্রিংটাকে তত বেশি কম্প্রেস করতেছো। স্প্রিংটাকে যত বেশি কম্প্রেস করতেছো, তোমরা জানো যে স্প্রিং এর ফোর্সটা হচ্ছে F = kx। ঠিক আছে? তার মানে x এর মান তুমি যত বাড়াবা, তুমি যত এইখানে x টা বাড়াবা, তত কিন্তু এখানে ফোর্সটা তত বেশি হবে। তার মানে অনেক বেশি ফোর্স, অনেক বেশি প্রেসার হয়তো ক্রিয়েট হওয়া লাগবে এই স্প্রিং এর ফোর্সটাকে ছাড়িয়ে ভালভটা খোলার জন্য। কেননা অবশ্যই স্প্রিং এর ফোর্সের চেয়ে যদি বেশি প্রেসার ক্রিয়েট না হয় এবং যদি বেশি ফোর্স ক্রিয়েট না হয় অন্য এন্ডে, তাহলে কিন্তু ভালভটা খুলবে না। তো এই যে এইভাবে তুমি নাটটা ঘুরানোর মাধ্যমে আসলে কত ফোর্স তুমি ম্যাক্সিমাম কত ফোর্স তুমি এখানে জেনারেট হতে দিবা পাইপের ভিতরে, সেটা কিন্তু তুমি কন্ট্রোল করতে পারো। বুঝে গেছে? বুঝতে পারছো? জি স্যার। ওকে। আচ্ছা, এরপরে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে অ্যাকুমুলেটরস। অ্যাকুমুলেটরস এর কাজ কি দেখো, অ্যাকুমুলেটর গুলো ফিজিক্যালি দেখতে এরকম থাকে, স্কোয়ারিক্যালি দেখানো হয়েছে এখানে। তো এখানে একটা এক্সাম্পল দিয়ে দিছে, সে মনে করো তুমি এইটাকে 1 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে মুভ করতে চাচ্ছ। তোমার অ্যাপ্লিকেশনে এটা এই ভেলোসিটিতে মুভ করা প্রয়োজন। তাহলে এখানে এই ভেলোসিটিতে মুভ করার জন্য ভেলোসিটি, তাহলে সেক্ষেত্রে তুমি সেখান থেকে হিসাব করতে পারবে যে এটা এরিয়া দিয়ে গুণ দিয়ে এরিয়া দিয়ে যদি ভেলোসিটি গুণ দাও, সেখান থেকে তুমি ফ্লো রেটটা পাবা, অর্থাৎ কি পরিমাণ প্রতি সেকেন্ডে কত লিটার পানি বা কত লিটার লিকুইড এটার পাম্পের ভিতরে আসতে হবে এই পরিমাণ ভেলোসিটি অ্যাচিভ করার জন্য, এটা তুমি ক্যালকুলেশন করে বের করতে পারো। তো সেটা আসলে মনে করো 2 গ্যালন পার মিনিট, অর্থাৎ 2 গ্যালন বা 2 লিটারই ধরো, যেহেতু এটা ইউএস একক না, এসআই এককই ধরো, 2 লিটার পার মিনিটে তোমার এই সিলিন্ডারের ভিতরে লিকুইড আসতে হবে। এখন এই যে পাম্পটা আছে, এই পাম্পটা আবার 1 লিটার পার মিনিটে সাপ্লাই দিতে পারে। তাহলে এখন কি করা যায়, এটাকে সলভ করা যায় কিভাবে? একটা সলিউশন হতে পারে যে তুমি একটা বড় পাম্প ইউজ করো, যেটা নাকি 2 লিটার পার মিনিটে সাপ্লাই দেয়, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, আরেকটা কাজ করা যায় যে আমরা একটা অ্যাকুমুলেটর ইউজ করতে পারি। তো অ্যাকুমুলেটর ইউজ করলে যেটা হবে যে যখন নাকি কোনো ডিমান্ড থাকবে না, ফর এক্সাম্পল মনে করো এখানে ক্লোজ আছে, তখন যেটা হবে যে এটা এই অ্যাকুমুলেটর আস্তে আস্তে ফিল হতে থাকবে। অ্যাকুমুলেটরের ভিতরে আস্তে আস্তে লিকুইড অ্যাকুমুলেট করতে থাকবে। তো যতই লিকুইড অ্যাকুমুলেট করবে, ততই আসলে এই স্প্রিংটা ততই কম্প্রেস হবে এবং ততই আসলে এই অ্যাকুমুলেটরের ভিতর প্রেসার ডেভেলপ হতে থাকবে। তো একটা পর্যায়ে দেখা যাবে যে অনেক বেশি লিকুইড এটার মধ্যে অ্যাকুমুলেট হয়ে গেলে আর এত প্রেসার ডেভেলপ হবে যে আর বেশি লিকুইড এর ভিতরে আসবে না। ঠিক আছে? তখন হয়তো এই অতিরিক্ত লিকুইড এই যে প্রেসার কন্ট্রোল ভালভ দিয়ে এটা দিয়ে হয়তো ট্যাঙ্কের লিকুইড রিটার্ন করে যাবে। তো যখনই নাকি আবার তোমার ডিমান্ড আসবে, যে মনে করো তুমি এখন এই সিলিন্ডারটাকে মুভ করতে যাচ্ছ, তখন তো কি হবে, তখন যে স্পিডে মুভ করতে যাচ্ছ সেই স্পিডের জন্য আসলে 2 গ্যালন পার মিনিট রেটে আসা দরকার। তো তখন কিন্তু পাম্প একা সাপ্লাই করতে পারবে না, তখন দেখা যাবে যে অ্যাকুমুলেটর থেকেও কিন্তু 1 গ্যালন পার মিনিট আকারে বা 1 লিটার পার মিনিট আকারে আসলে ফ্লুইড আসতে থাকবে। অর্থাৎ পাম্পের 1 লিটার 1 গ্যালন পার মিনিট আর অ্যাকুমুলেটরের 1 গ্যালন পার মিনিট, দুইটা মিলে 2 গ্যালন পার মিনিট আকারে তোমার কিন্তু সিলিন্ডারকে সাপ্লাই দিতে থাকবে। বুঝা গেছে কিনা? অর্থাৎ তাহলে কিন্তু তোমার একটা ছোট পাম্প ইউজ করলে, একটা অ্যাকুমুলেটর ইউজ করলে কিন্তু সেম কাজটা তুমি করতে পারতেছো, তোমার কোনো বড় পাম্প ইউজ করা লাগতেছে। বুঝা গেছে কিনা বলো তো? বুঝতে পারছো কিনা বলো? স্যার, অ্যাকুমুলেটরের বিষয়টা বুঝলাম না। এটা 2 গ্যালন পার মিনিট কতক্ষণ পাম্প করতে পারবে? নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত নাকি হ্যাঁ, 2 কন্টিনিউয়াস? গ্যালন পার মিনিট হচ্ছে যতক্ষণ আসলে অ্যাকুমুলেটরটা খালি হতে থাকবে। তো অ্যাকুমুলেটরটা থেকে যখনই ফ্লুইড বের হতে থাকবে, তখন কি হবে, আস্তে আস্তে অ্যাকুমুলেটরটা খালি হতে থাকবে। ঠিক না? তো সেইভাবে করে তোমাকে অ্যাকুমুলেটর ডিজাইন করতে হবে যাতে আমার এই সিলিন্ডারটা মুভ করা যাবে। সিলিন্ডারটা তো আর ইনফাইনিট
মানে লেন্থের না, ঠিক না? তো সেই জন্য সেইভাবে ডিজাইন করতে হবে যে মানে মেইন কনসেপ্ট হচ্ছে অ্যাকুমুলেটরটা আমাকে আসলে হেল্প করে। যখন ডিমান্ড থাকে তখন একা সাপ্লাই করা লাগে না, অ্যাকুমুলেটরও সাথে সাথে সাপ্লাই করে। আর যখন কোনো ডিমান্ড থাকে না তখন অ্যাকুমুলেটর প্রথমে ফিল হয়ে থাকে। একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ফিল হয়। তো একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ফিল হয় আরকি। সেটা কে কন্ট্রোল করে? এই স্প্রিংটা আসলে প্রেশার দিয়ে আস্তে, আস্তে অ্যাকুমুলেটরে লিকুইড আসার পরিমাণ আস্তে, আস্তে কমাতে থাকে। যখন অ্যাকুমুলেটর পুরো ফিল হয়ে যায়, তো তারপর হচ্ছে তারপরে যদি তোমার পাম্প চালু থাকে তাহলে তো এই যে এটা দিয়ে রিটার্ন করে যাবে। প্রেশার বাড়তে থাকবে, একটা সময় এটা খুলে আবার রিটার্ন করে যাবে। বুঝা গেছে? অ্যাকুমুলেটরের কাজ হচ্ছে যে আসলে অ্যাকুমুলেটরটা যখন ডিমান্ড থাকে তখন সে সাপ্লাই দেয়, যখন ডিমান্ড থাকে না তখন ওটার ভিতরে অ্যাকুমুলেট হয়। বুঝা গেছে? জি স্যার। ওকে। আচ্ছা, অ্যাকুমুলেটরের পর যেটা দেখবো আমরা সেটা হচ্ছে ডিরেকশনাল কন্ট্রোল ভালভ। ডিরেকশনাল কন্ট্রোল ভালভ বলতে আমাদের তো আসলে সিলিন্ডারটাকে ২ টা দিকেই মুভ করতে প্রয়োজন হতে পারে। না? পিস্টনটাকে আমরা হয়তো ডানে মুভ করতে চাচ্ছি বা বামে মুভ করতে চাচ্ছি। তাহলে এটা তো সিম্পল যে আমাদের একটা পোর্ট থেকে আমরা যদি ডানে মুভ করতে চাই, এই পোর্ট থেকে ফ্লুইড প্রবেশ করতে হবে, এই পোর্ট থেকে বের হয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। আর যদি বামে মুভ করতে চাই তাহলে হচ্ছে এই পোর্ট থেকে ফ্লুইড প্রবেশ করাতে হবে আর এই পোর্ট থেকে বের হয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। এইটা আমরা কিভাবে করবো? বা আমরা অনেক সময় চাইতে পারি যে এটাকে আমি লক করে রাখতে চাই। অর্থাৎ ডানে বামে কোনো দিকে মুভ করবো না, যেইখানে আছে সেইখানে যাতে থাকে। সেটাও করা যায়। ২ টা পোর্টই যদি অফ করে দিই আমরা, তাহলে লিকুইড তো কম্প্রেসিবল না। লিকুইড তো ইনকম্প্রেসিবল। এটা লক হয়ে থাকে। সিলিন্ডার ডানে মুভ করতে পারবে না, বামে মুভ করতে পারবে না। তো সেই জিনিসটা আসলে একটা ডিরেকশন কন্ট্রোল ভালভ দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। তো দেখো এই ডিরেকশন কন্ট্রোল ভালভে একটা স্পুল আছে। এই স্পুলটা আসলে ডানে বামে মুভ করলে এই কাজটা করা সম্ভব। তো কিভাবে হয়? তো এখানে যেমন স্পুলটা যদি ডানে থাকে, দেখো স্পুলটা যদি ডানে থাকে তাহলে আগে প্রথম সেন্টারে থাকলে কি হয় সেটা দেখো। স্পুলটা যখন সেন্টারে থাকে তখন দেখো আগে ডানে দেখাই, তাহলে সেন্টার থাকলে পরে বুঝে নেবো। স্পুলটা রাইটে আছে। স্পুলটা যদি এই অবস্থায় থাকে তাহলে দেখো এই যে পাম্প থেকে লিকুইডটা আসতেছে, এই লিকুইডটা এদিক থেকে যে এদিকে যাচ্ছে। আর এইদিকে লিকুইডটা এদিক থেকে যে এটা ট্যাঙ্কে আমার ব্যাক করতেছে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি হবে? যে পিস্টনটা কিন্তু আস্তে, আস্তে বামে সরতে থাকবে। বুঝা গেছে? আচ্ছা, এখন যদি তুমি এই স্পুলটাকে একদম সেন্টারে এনে রেখে দাও তাহলে যখন কি হবে? স্পুলটাকে যদি সেন্টারে এনে রেখে দাও তাহলে এইখানে লিকুইডও বের হতে পারবে না, কোনো যাওয়ার জায়গা নাই। কোন দিকে যাওয়ার জায়গা নাই। এইদিকে লিকুইডও কোনো যাওয়ার জায়গা নেই। ফলে এই সিলিন্ডারটা পিস্টনটা লক হয়ে থাকবে। বুঝা গেছে? বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। ওকে। ওকে। আর যদি তুমি স্পুলটাকে বামে সরাও তখন কি হবে দেখো। স্পুলটাকে তুমি যদি বামে সরাও তাহলে এদিক থেকে লিকুইডটা প্রবেশ করবে, এটা এদিকে যাবে। আর এদিকে লিকুইডটা বের হয়ে ট্যাঙ্কে যাবে। ঠিক আছে? তার মানে তখন কিন্তু সে পিস্টনটা কোন দিকে সরবে? ডান দিকে সরবে। ঠিক আছে? অর্থাৎ স্পুলটা তুমি বামে সরালে মানে উল্টা দিকে সরাই। স্পুলটা বামে সরালে পিস্টনটা ডান দিকে সরে। আর স্পুলটা ডানে সরালে পিস্টনটা বাম দিকে সরে। আর মাঝখানে এনে রেখে দিলে লক হয়ে যায়। বুঝে গেছে? বুঝতে পারছো কিনা বলো? তাহলে ডিরেকশনাল কন্ট্রোল ভালভ বুঝা গেল। এখন দেখো, এখন তুমি এই পুরো সার্কিটটা বুঝো কিনা দেখো। তাহলে দেখো এই সিলিন্ডার তো বুঝছোই, প্রেসার কন্ট্রোল ভালভটা এখানে আছে এবং এটা দ্বারা মানে যখন নাকি আর এখানে একটা ফিল্টার থাকে। ফিল্টারটা কেন থাকে? ফিল্টারটা থাকে আসলে এই কম্পোনেন্টের ভিতরে বা ট্যাঙ্কে তো অনেক ময়লা থাকতে পারে। সেটা যাতে আর সিস্টেমের ভিতর প্রবেশ না করে।
এই জন্য এটা থাকে। বুঝে গেছে? আর এখানে যদি দেখো তাহলে পাম্প থেকে অ্যাকুমুলেটরে যাবে, অ্যাকুমুলেটর ফিল হয়ে গেলে প্রেসার কন্ট্রোল ভালভে যাবে। আর এখানে দেখো ফ্লো কন্ট্রোল ভালভ। তো ফ্লো কন্ট্রোল ভালভের সিগন্যালটা একটু ইন্টারেস্টিং। এখানে দেখো যে ফ্লো কন্ট্রোল ভালভে ৩ টা অপশন আছে। দেখো এটা হচ্ছে অপশন নাম্বার ১, এটা হচ্ছে অপশন নাম্বার ২, ঠিক না? এই অপশন নাম্বার ১ সিলেক্ট করো, তখন দেখো কি হবে, অপশন নাম্বার ১ এ কি আছে? এই অপশনটা আছে, ঠিক না? তো এই অপশনটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কি হবে? তাহলে কিন্তু এই দিক দিয়ে ফ্লো হবে আর এই দিক দিয়ে রিটার্ন হবে, ঠিক না? তাহলে সেই ক্ষেত্রে পিস্টন কোন দিকে সরবে দেখো। অর্থাৎ এই দিক দিয়ে ফ্লো হলে এই দিক দিয়ে লিকুইড প্রবেশ করবে আর এদিক দিয়ে ব্যাক করে ট্যাঙ্কে যাবে, ঠিক না? কারণ তখন পিস্টনটা কোন দিকে সরবে? বাম দিকে সরবে। বুঝা যায়? বুঝতে পারছো কিনা? অর্থাৎ ১ নম্বর অপশন যদি তুমি সিলেক্ট করো তাহলে পিস্টনটা বাম দিকে সরবে। আচ্ছা, তুমি যদি ৩ নম্বর অপশনটা সিলেক্ট করো তাহলে কি হবে দেখো। ৩ নম্বর অপশনটা সিলেক্ট করলে যে এটা এদিকে যাবে আর এটা এদিকে আসবে, ঠিক না? তাহলে এটা এদিকে গেলে এদিক দিয়ে প্রবেশ করবে, অর্থাৎ এদিক দিয়ে লিকুইড প্রবেশ করবে আর এদিক দিয়ে লিকুইড ব্যাক হবে, ব্যাক হয়ে এখান দিয়ে প্রবেশ করে এটা ট্যাঙ্কে চলে যাবে, ঠিক আছে? তাহলে তারপরে পিস্টনটা কোন দিকে সরবে? তাহলে ডানে সরবে। বুঝে গেছে? বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। ওকে। আর যদি তুমি মাঝখানের অপশনটা সিলেক্ট করো, অর্থাৎ ২ নম্বর অপশনটা যদি সিলেক্ট করো তাহলে কি হবে? তাহলে কিন্তু লক হয়ে থাকবে, ওই যে এখান থেকে এখানেও যেতে পারবে না, অর্থাৎ এদিক থেকে যেতে পারবে না, এদিক থেকেও যেতে পারবে না। মানে ওদিক থেকে রিটার্ন আসার তো সুযোগই নাই। তার মানে আসলে কি হচ্ছে যে সিলিন্ডারের এদিক থেকেও বের হতে পারবে না কোনো লিকুইড, অর্থাৎ এইটাও কাটা, এইটাও কাটা। তাহলে এই ক্ষেত্রে কি হবে? সিলিন্ডারটা যেখানে পিস্টনটা এখানে আছে সেখানে। বুঝতে পারছো? কোনো কোশ্চেন থাকলে বলো। কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এটা গেল বেসিক হাইড্রোলিক সিস্টেম। আচ্ছা, এরপরে আমাদের নিউমেটিক সিস্টেম আছে। তো এটা শেষ করে দিই আজকে নাকি? আর হয়তো ১০ মিনিট লাগবে যদি শেষ করি, নাকি এখানেই শেষ করবো কোনটা? স্যার আজকে শেষ করলে ভালো হয়। আপাতত মানে ক্লাস। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ করি তাহলে। আজকে শেষ করে দেবো। তার মানে আচ্ছা, তার মানে কিন্তু আমাদের অ্যাকচুয়েটরটাও প্রায় শেষ। অ্যাকচুয়েটরটা প্রায় শেষ। তাহলে আমরা নেক্সট ক্লাসে এইখানে নিউমেটিক সিস্টেমের যতটুকু বাকি আছে সেটা দেখবো এবং আমরা সেন্সর শুরু করবো। ঠিক আছে? সেন্সর শেষ করার পরে আমাদের হয়তো সেন্সর শেষ করতে আমাদের হয়তো ২টা বা ৩টা ক্লাস লাগতে পারে এবং তারপরে আমরা আসলে কন্ট্রোল সিস্টেমে যাব। শেষ হয়ে যাবে আমাদের। যে টাইম আছে সেই টাইমের মধ্যে শেষ হয়ে যাবে। তো তোমরা আমার সিআর সিআর এর সাথে কমিউনিকেট করে তোমরা ডিসকাস করে আমাকে একটু সিটির টাইমটা দাও, হ্যাঁ? তার কারণ হচ্ছে তোমাদের এরপরে আসলে যত মানে সামনে আসবে তত লোড বেশি বাড়তে থাকবে। ঠিক আছে? বিভিন্ন ল্যাব পরীক্ষা শুরু হবে, যে অন্যান্য সিটি, অনেক সিটি তো মনে হয় হয়ে গেছে। ল্যাব পরীক্ষাগুলো শুরু হবে। তো সেটা হওয়ার আগেই তোমরা আসলে সিটি গুলো দিয়ে দাও। ঠিক আছে? যত লাস্টের উইক গুলোতে লোড আরো বেশি হবে। তোমাদের মনে হয় একটা ডেট আমি দিছিলাম নাকি? ২ উইকের পরে সিটি বলছিলাম, এরকম কিছু বলছিলাম। আচ্ছা, তোমরা আহ এই মাসের যে লাস্ট উইক আছে সেই উইকে সিটি দিয়ে দাও। ঠিক আছে? লাস্ট উইকে কবে দিবা? ক্লাস টাইমে সিটি হবে। অর্থাৎ লাস্ট উইকের ফার্স্ট ক্লাসে তোমাদের সিটি হবে। ঠিক আছে? আর যদি ফার্স্ট ক্লাসে কোনো কারণে না নিতে পারি তাহলে লাস্ট উইকের যে সেকেন্ড ক্লাসটা আছে সেটাতে সিটি হবে। বুঝা গেছে? সিটির ডেট কিন্তু ডিক্লেয়ার করে দিলাম। সিলেবাস হচ্ছে রোবোটিক্স। ঠিক আছে? ওকে, তোমাদের চ্যাট অপশন অন করে দিচ্ছি আমি। তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ নিতে পারো।